ভায়া ভাসি, মানে কতবার বললাম তোমার দাদাকে যে দুপুরের লাঞ্চটা এই চিড়িয়াখানায় ফাঁকা মাঠে বসেই করে ফেলি, কিন্তু তিনি রাজি হলেন না। তা মন্দ আইডিয়া দেননি কমলবাবু। তাহলে বলো ভায়া, আরে ছোটবেলার স্মৃতি যখন রোমন্থন করতেই এলাম, তখন ভালোভাবেই করি। কিন্তু এই যে রোদে বেশিক্ষণ বসা যাবে না, তোমার দাদার আদেশ। কি করবেন বলুন তো কমলবাবু? এখানে আমারও কথা কিন্তু খাটবে না। আপনি জানেন তো, বেনুদা একবার যা ঠিক করে নেবে তারপর তার সিদ্ধান্ত পাল্টাবার ক্ষমতা কারোরই নেই। অগত্যা। বেনুদা আমাদের সামনে হেঁটে যাচ্ছিল। হঠাৎ হাঁটা থামিয়ে চোখের সানগ্লাসটা সরিয়ে বললে, কি কমলবাবু, আমার বিষয়ে কিছু বলছিলেন নাকি? কমলবাবু একগাল হেসে বলেন, না না, কি বলেন মহান, আমি অতি নগণ্য। বেনুদা এবার সিংহের খাঁচার ভেতরে থাকা বড় কেশরধারী সিংহ দেখতে দেখতে বলে, নিজেকে নগণ্য ভাববেন না কমলবাবু, আপনি একজন স্বনামধন্য লেখক। থাকতে হলে এই সিংহের মতন থাকবেন। কমলবাবু অবাক হয়ে একবার সিংহের দিকে, তারপর বেনুদার দিকে তাকিয়ে বলেন, সিংহের মতন মশাই? বোধকর্ম হলো না? মানে ওই বেনুদা এবার আমার দিকে ফিরে বলে, কেড়ে পড়ছে। সিংহের একটা মস্ত বড় গুণ আছে জানিস তো? কি সেটা বেনুদা? সিংহের মধ্যে রাজা হওয়ার সবকিছু মেটেরিয়াল কিন্তু উপস্থিত। যেমন অযথা শিকার করা এদের কাজ নয়, খিদে পেলে তবেই শিকার, নচেত সম্পূর্ণটাই রেস্ট। আবার ধরুন পাশ দিয়ে কেউ গেল, তখন কিছু করবে না, তাই প্রাণের সংশয়ও কম। আবার ধরুন বেশ ধরলাম। সিংহ নিজে শিকার করে খুব কম, তার খাদ্যের সরবরাহ করে কিন্তু সিংহীরা। তাই সিংহ শুধু কথায় নয়, সে আচরণেও এবং মেজাজেও কিন্তু সে রাজা, বুঝলেন? সে তো বুঝলাম মশাই, কিন্তু হোয়াট অ্যাবাউট রয়্যাল বেঙ্গল টাইগার্স? সেও কি কিছু কম যায় কি বলুন? কথাটা মন্দ বলেননি কমলবাবু। সুন্দরবনের বাঘ সত্যি সুন্দর এবং মনোমুগ্ধকর বটে, কিন্তু মুশকিলটা কি জানেন তো? মুশকিলটা হলো তারা বড্ড বেশি হিংস্র। প্রয়োজন ছাড়া শিকার করতে তারা কিন্তু একদম পটুয়াশী। তাহলে ময় বাঘ দেখাটা আজকের জন্য ক্যান্সেল। আমি হেসে বলি, কেন কমলবাবু, ভয় পেলেন নাকি? তা কেন ভাইয়া, শোনুনি এই বাংলা প্রবাদটা, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে। এই বলে ভদ্রলোক তার কাঁধে ঝুলিয়ে রাখা কাপড়ের ব্যাগ থেকে কমলা লেবু বার করে বেনুদার হাতে ধরিয়ে দেন। তারপর বলেন, এটা চলতে পারে তো বেনুবাবু? আলবাত, একেবারে উত্তমভাবে। দীর্ঘ বেশ কিছুদিন ধরে কমলবাবু বলে চলেছেন চিড়িয়াখানা যাবার কথা, কিন্তু বেনুদা বারে বারেই না করে দেয়। তার অনুযায়ী ঠান্ডাটা জাঁকিয়ে পড়লে চিড়িয়াখানা আসার আর ঘুরে দেখার মজাই হয় না। তাই কলকাতার পারদ 10-এর ঘরে ছুতেই কমলবাবু আজ সকাল 7টায় ছুটে চলে আসেন আমাদের সুখিয়া স্ট্রিটের বাড়িতে। তারপর বেনুদার সম্মতি নিয়ে কমলবাবুর গাড়ি করে সিধে চলে আসা আলিপুর চিড়িয়াখানায়। সত্যি বলতে কি, শীতকালে চিড়িয়াখানায় না এলে মনের মধ্যে একটা অপূর্ণতা রয়ে যায়। বেনুদা বলে, রসিকে বাঙালির শীতকালে ঘোরার লিস্টে চিড়িয়াখানা থাকতেই হবে, নাহলে সবটাই বৃথা। তবে এই বিষয়ে কমলবাবু উৎসাহ অনেক বেশি। অবশ্যই তার একটা কারণও আছে বটে। ভদ্রলোকের পরবর্তী গোয়েন্দা কাহিনীর
পটভূমিকা হতে চলেছে এই চিড়িয়াখানাকে কেন্দ্র করে। তবে সেটা আলিপুরে নয়, সুদূর সাইবেরিয়ায়। বেনুদাকে এ বিষয়ে বলাতে সে বলে, চিড়িয়াখানা নিয়ে গল্প লিখছেন, সে তো খুব ভালো কথা কমলবাবু, কিন্তু মনে রাখবেন আলিপুর আর সাইবেরিয়া কি কিন্তু এক করে দেবেন না, তাদের মধ্যে বিস্তর ফারাক। প্রয়োজন হলে কিছুটা অধ্যয়ন করে নিতে পারেন। তাই বেশ কিছুদিন ধরে কমলবাবু অধ্যয়ন শেষে শীতের পারদ নাবদে আজ আমাদের চিড়িয়াখানায় ভ্রমণ। আর সত্যি বলতে কি, এই কমলবাবু এই কমলা লেবু চুষতে চুষতে ঘুরে বেড়ানো এক অন্যরকম ভাল লাগা কাজ করে। হঠাৎ আমাদের চমকে দিয়ে পেছন থেকে একটা ডাক কানে আসে। পেছন ফিরে দেখি এক বছর 40-এর ভদ্রলোক আমাদের দিকে ছুটে আসছেন। তার পরনে কমলা ধুতি, গায়ে সিল্কের পাঞ্জাবি আর মাথায় গান্ধী টুপি। দেখে মন্দিরের পুরোহিত বলেই তো মনে হয়। ভদ্রলোক আমাদের সামনে এসে বেনুদাকে নমস্কার জানিয়ে বলেন, আরো নমস্কার মিস্টার রায়, আমি বিভাস মুন্সি আছি, পৌরোহিত্য করে। ভদ্রলোকের কথায় একটা অবাঙালি ছাপ। বেনুদা বলে, আপনি কি বাংলায় থাকেন না? মিস্টার মুন্সি পান ভর্তি মুখে একগাল হেসে বলেন, আমি মন থেকে একদম বাঙালি আছি মিস্টার রায়, তবে জন্মও আমার বেনারসে আছে। এখানে বেড়াতে এসেছিলাম। তা দেখেন আমার কি সৌভাগ্য, আপনার মতন মস্ত বড় একটা ডিটেকটিভের সাথে আমার দেখা হয়ে গেল। বিভাসবাবুর কথা স্পষ্ট বুঝতে পারছি তিনি বেনুদার ভক্ত। ভদ্রলোক আবারও বলেন, আরে মশাই, আপনার বই আমার ছেলে পড়ে, তাই আপনাদের এখানে দেখতে পেয়ে আমি একেবারে যাকে বলে আপ্লুত। দয়া করে একটা ছবি। এই বলে ভদ্রলোক নিজের মোবাইল ফোনটি এগিয়ে দিয়ে একটি ছবি তুলে চলে যান। বেনুদা এবার আমাকে বলে, এটাই তোর সার্থকতা পারছে। মানুষ তোর দেওয়া আমার বর্ণনা পড়ে জানতে পারছে, চিনতে পারছে, কিন্তু এতে কিন্তু একটা মুশকিলও আছে, বুঝলি? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, কিসের মুশকিল বেনুদা? বেশি মানুষ আমাদের চিনে গেলেও সেটাও কিন্তু খুব একটা সুবিধার কাজ হয় না, বুঝলি? এরপর কমলবাবুর দিকে ফিরে বলে, কমলবাবু, আপনার সন্ধ্যের সময় কোনো কাজ নেই তো? কমলবাবু মাথা চুলকোতে চুলকোতে বলেন, না মানে তেমন কিছু নয়, তবে কেন বলুন তো বেনুবাবু? না, আসলে একজন আসার কথা আছে। তিনি বলেছেন সামথিং ইন্টারেস্টিং, তবে সঙ্গে নিমাইয়ের দোকানের সিঙ্গারারও কিন্তু থাকবে। সেই থাক, তবে মশাই কিনবার সুযোগটা ওই আমাকে দেবেন প্লিজ। বেনুদা, শীতের রাতে যা বৃষ্টি শুরু হলো তাতে কি ভদ্রলোক আজ আসবেন? বেনুদা উদ্গ্রীব নজরে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলে, সেটাই তো ভাবছি রে পার্শ্বে। তবে ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়ে এটা লাগেনি যে উনি কথার খেলাপ করতে পারেন। তবে মুশকিলটা হলো অন্য জায়গায়। অন্য জায়গায়? এই যে উনি আসবেন বলে কমলবাবুকে আটকে রাখলাম, এখন যা বৃষ্টি হচ্ছে তাতে এখন উনি বাড়ি যাবেন কি করে, সেটাই তো মুশকিল হয়ে গেল। কমলবাবু সিঙারায় কামড় দিয়ে বলেন, আরে আরে ও বেরোবাবু, আমাকে নিয়ে অত এই ভাববেন না তো মশাই। নিজের গাড়ি তো আছি, আর যদি একান্ত থাকতেই হয় তাহলে ওই পার্শ্বের ঘরে ঢুকে যাব। তারপর আমার দিকে ফিরে ভদ্রলোক বলেন, কি বলো হায়া, আমাকে থাকতে দেবে তো? আমি কিছু বলতে যাব অমনি দরজার কলিং বেলটা বেজে উঠল। বেনুদা বলল, যা তো পার্শ্বে, মনে হয় ভদ্রলোক এসে গেছেন। আমি তে নাকি সত্যিই তাই। আমি দরজা খুলতে দেখি এক বছর 45-এর ভদ্রলোক দরজার সামনে দাঁড়িয়ে আছেন।
তার পরনে প্যান্ট শার্ট, চোখে কালো ফ্রেমের চশমা। ভদ্রলোক আমাকে দেখে জিজ্ঞাসা করেন, নমস্কার, প্রভাতবাবু আছেন নাকি? আমি তেনাকে আপাত মস্তক ভালো করে দেখে বলি, "আম, হ্যাঁ আছেন। আপনি?" ভদ্রলোক নিজের কাঁধে থাকা ব্যাগটা ঠিক করে বলেন, আমি আমি অমিয় সেন। আজ সকালে প্রভাতবাবুর সঙ্গে ফোনে কথা হয়েছিল, একটা অ্যাপয়েন্টমেন্টও নিয়েছিলাম। আমি বিন্দুমাত্র দেরি না করে তেনাকে ঘরের মধ্যে নিয়ে আসি। ভদ্রলোককে দেখে বেণুদা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার জানায়। তারপর তার উল্টো দিকে চেয়ারে বসার জন্য বলে। আমি অমিয়বাবুকে বাম পাশে রেখে কমলবাবুর পাশে সোফাতে গিয়ে বসি। বেণুদা এবার অমিয়বাবুর দিকে ঝুঁকে পড়ে বলে, বলুন অমিয়বাবু, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? ভদ্রলোক কেমন জানি অন্যমনস্ক ছিলেন। বেণুদার কথায় নিজের হুঁশ ফিরে পেয়ে বলেন, "আহ, আহ, হ্যাঁ, প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী বেণুবাবু। আসলে বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়ে গেল আসতে আমার।" না না, সেটা কোনো বড় ব্যাপার নয়। আপনি কি কারণে এখানে এসেছেন সেটা যদি বলেন তো খুব ভালো হয়। ভদ্রলোক এবার জানি কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, আচ্ছা, আপনি কনিষ্কের নাম শুনেছেন? কি বলেন মশাই, এত বড় সম্রাট, তার এত বড় ইতিহাস। কিন্তু এখন বিষয় হলো, আপনি কি রাজা কনিষ্কের কথা বলছেন নাকি? আজ্ঞে, আমি তার কথাই বলছি বেণুবাবু। তার সম্বন্ধে যেটুকু পড়েছি সেইটুকুই বলতে পারেন। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি, ঠিক কতটুকু আপনি পড়েছেন? অয়বাবুর এমন প্রশ্নে আমি লক্ষ্য করলাম বেণুদা স্থিরভাবে জবাব দিচ্ছে, কিন্তু কমলবাবুকে বেশ উত্তেজিত লাগছে। বেণুদা বলে, কুষাণ বংশের ওনার জন্ম, তারপর সাম্রাজ্য, তারপর বৌদ্ধ ধর্ম গ্রহণ। আর কাটা মাথা? বেণুদা অবাক হয়ে প্রশ্ন করে, কাটা মাথা মানে? ওনার শিলামূর্তির দেহটা এতদিন মানুষ যেটা বই বা ওই জাদুঘরে দেখেছে, সেটা কিন্তু মাথাটা নেই। আরে বসাই, সে তো বেশি। ভদ্রলোক এবার কমলবাবুর দিকে ফিরে তীক্ষ্ণ হাসি হেসে বলেন, আর মেশিন নেই মশাই। এই বলে নিজের ব্যাগের ভেতর থেকে একটা লাল কাপড়ে মোড়া জিনিস বার করে সেটা সামনে টেবিলের ওপর রাখেন। বেণুদা জিজ্ঞাসা করে, কি এটা অমিয়বাবু? ভদ্রলোক কিছু না বলে জিনিসটার ওপর থেকে লাল কাপড়টা সরিয়ে ফেললেন। তারপর যেটা চোখে পড়ে সেটা নিতান্ত একটা পাথরের মূর্তি বটে। তবে পাথরের মূর্তির কাটা মাথা বলা যেতে পারে আরো ভালো পারে। অমিবাবু বলেন, প্রভাতবাবু, এটা কনিষ্কের কাটা মাথা। এটা শোনার পর কমলবাবু ফিকফিক করে হেসে ওঠেন। বেণুদা অমিয়বাবুর দিকে ফিরে বলেন, এত নিশ্চিতভাবে বলছেন কি করে? আসলে কলকাতার একটি ল্যাবে আমি এটাকে টেস্ট করতে দিই। আনুমানিক 2000 বছর আগেকার এই মূর্তিটি। আরও নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে আমার বন্ধু নিশ্চিত করেছেন এটা কনিষ্কেরই মাথা হতেই পারে। কমলবাবু বলেন, কি বলছিস ময়? এই যে মানে হরিন্দাস ব্যাপার। বেণুদা এতক্ষণ সব শুনে বললে, তাহলে সরকারকে এ বিষয়ে না জানিয়ে আপনি অজ্ঞাতে আমার কাছে এসেছেন কেন মিস্টার সেন? ভদ্রলোক মূর্তিটা লাল কাপড়ে মুড়ে নিজের ব্যাগে ঢোকাতে ঢোকাতে বললেন, সরকার প্রমাণ চায় মিস্টার রায়, তাও আবার কাগজে কলমে। তাই যতক্ষণ না এটার প্রমাণের টেস্ট রিপোর্টটা আমার হাতে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ বলতে পারেন এটা আমি প্রকাশ্যে আনতে পারছি না।
হুম, সে তো বুঝলাম, এবং এই মূর্তি দেখে আনন্দও পেলাম, কিন্তু মুশকিল হলো এখানে আমার কি করার আছে সেটা তো বুঝতে পারছি না। আছে আছে প্রভাতবাবু, না হলে এত রাতে আপনাকে ব্যস্ত করতে আসতাম না। কি কারণ? গত দুদিন একটা উড়ো চিঠি বলতে পারেন আমি পাচ্ছি। প্রথমে আমি এসব একদম পাত্তা দিইনি, কিন্তু কিন্তু আজ সকালে একটা খুনের হুমকি পাই মিস্টার রায়। খুনের হুমকি? কে দিচ্ছে? সেটা আমি বলতে পারবো না। কলকাতায় সাতকুলে আমার কেউই থাকেন না। মূর্তিটা আমি উড়িষ্যা থেকে উদ্ধার করি, তারপর সেখান থেকে চলে আসি কলকাতায় আমার বন্ধুর ল্যাবে। তারপর থেকেই বেনুদা চেয়ারে হেলান দিয়ে বলে, কি বলছে? মানে দাবিটা কি? দাবি একটাই, মূর্তিটা তাদের হাতে তুলে দিতে হবে। অবশ্যই কিছু অর্থ দেবে বলেছে, কিন্তু কমলবাবু এবার বলেন, এই কিসের কিন্তু মশাই? ভদ্রলোক কমলবাবুর দিকে ফিরে বলেন, দেখুন, জিনিসটা ভারতের ইতিহাসের চেহারা একেবারে বদলে দিতে পারে। শুধু তাই নয়, আমরা ছোট থেকে যাকে পাঠ্যপুস্তকে মুন্ডচ্ছেদ অবস্থায় দেখছি, আজ যদি কেউ পাথরের সরকারের হাতে তুলে দিয়ে জমা দিতে পারি, তাহলে ইতিহাসে একটা নবজোয়ার দেখা দিতে পারে। বেনুদা বলে, যে ফোন করছে তার কিছু নাম বলেছে? হ্যাঁ, নাম একটা বলেছে মিস্টার রায়, প্যারেলাল সিং। বেনারসে থাকেন ভদ্রলোক। তবে ওনার কথা শুনে মনে হলো দেশের সব জায়গায় ওনার যথেষ্ট যোগাযোগ আছে। কমলবাবু বলেন, প্যারেলাল এরকম মানে এই অপ্যারে হয়ে উঠলেন কেন? বেনুদা ওনার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকে। বেনুদার এমন অবস্থা দেখে আমি বলি, কি হলো বেনুদা? বেনুদা নিজের বাঁ পায়ের ওপর ডান পানটা তুলে বলে, দেখুন মিস্টার সেন, এখন এত তাড়াতাড়ি আমার কিছু করার আছে বলে আমি বোধ করছি না। আপাতত আপনি একটা কাজ করুন, হ্যাঁ বলুন না। আপনি পুলিশে একটা ইনফর্ম করুন। এরপরও যদি কিছু সমস্যা হয় তখন আমাকে জানাবেন। তার মানে আপনি কিছু করতে পারবেন না মিস্টার রায়? দেখুন, আপনার শারীরিক প্রোটেকশনের কাজ আমার চাইতে পুলিশ আরো ভালো করে করতে পারে। বলা যেতে পারে আমি একেবারে অসমর্থ এই বিষয়ে। আর বাকি রইল মূর্তিটা, সেটা একটু সাবধানে রাখলেই হয়। বেশ, আপনার কথায় অনেকটাই ভরসা পেলাম মিস্টার রায়। আশা করি তেমন কোনো ঘটনা ঘটবে না, কিন্তু ধরুন যদি আমার কিছু বিপদ। কিচ্ছু ভাববেন না অময়বাবু। প্রভাত রায় যখন আপনার খোঁজ পেয়েছেন এবং আপনার সমস্ত তথ্য জানতে পেরেছেন, তখন আপনি নির্দ্বিধায় আপনার হোটেলে ফিরে যান। কোনো যখন বিপদে পড়লে আমাকে আপনার পাশে পাবেন। বেশ, কিন্তু আপনি বেনারসে ফিরছেন কবে? আগামী পরশু আমার হাওড়া থেকে ট্রেন আছে। কাল রিপোর্টটা পেয়ে যাব, তার পরের দিনই এখান থেকে রওনা দেব। ভদ্রলোকের পর নমস্কার জানিয়ে উনি চলে গেলেন। এদিকে আমরা লক্ষ্য করলাম কমলবাবু সোফার উপর গোঁজ হয়ে বসে আছেন। বেনুদা কমলবাবুকে জিজ্ঞাসা করেন, কি হলো কমলবাবু, কিছু সমস্যা নাকি? কমলবাবু বেনুদার কথার উত্তরে বলেন, ময়, মানে এত বড় একটি ইতিহাসটাকে মানে এইভাবে হারিয়ে দিতে দিলে? সবসময় হৃদয় দিয়ে বিচার করা চলে না গোয়েন্দাদের কমলবাবু। মাথাটা তার প্রধান অস্ত্র। শুধুমাত্র একটা ফোনের হুমকিতে কিছু বিচার করা চলে না।
মানে আপনার সঙ্গে ময় ওই কথায় পেরে ওঠা আমার বড্ড মুশকিল। আমি আমি আর চলি। গুড নাইট। কমলবাবু আমাদের গুড নাইট বলে সামনে দিয়ে গটমট করে বেরিয়ে চলে গেলেন। পাশে, এই পাশে ওঠ, অমিয়বাবু খুন হয়েছেন। বেনুদার কথা শুনে বিছানায় আমি শটান হয়ে বসে পড়ি। মাথার ভেতরটা কেমন যেন ভব করছে। কি যে করব বা কি যে করতে হবে কিচ্ছু বুঝতে পারছি না। আমি কোনো মতে নিজেকে সামলে বেনুদাকে জিজ্ঞাসা করি, কিভাবে বেনুদা? বেনুদা জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলে, অত কিছু জানালেন পাশে। ইন্সপেক্টর লাহিড়ী আমাকে ফোন করেছিলেন। ওখানে না গেলেই কিছু বোঝা যাবে না। আমি কমলবাবুকে সবটা জানিয়ে দিচ্ছি, তুই রেডি হয়ে নে। মনে রাখবি 5 মিনিট তোর হাতে টাইম আছে। আধা ঘন্টার মধ্যেই কলকাতার একটি 5 তারা হোটেলে আমরা দুজনে পৌঁছে যাই। কমলবাবু ইতিমধ্যে এসে পড়েছেন। হোটেলে ঢোকার মুখেই দেখা হয়ে গেল ইন্সপেক্টর লাহিড়ীর সাথে। তার সাথে হোটেলের 3 তলায় 302 নম্বর ঘরে আমরা প্রবেশ করি। সেখানে ঢুকে যা দেখি তাতে মাথা একেবারে খারাপ হয়ে যাবার অপেক্ষা। গোটা ঘর তন্ন তন্ন করে ঘাঁটা। পাশের বেডরুমে বিছানার ওপর অমেয়বাবুর লাশটি পড়ে আছে। আততায়ী বুকে ছোড়া মেরে আঘাত করেছে। বেনুদা এবার ইন্সপেক্টর লাহিড়ীকে জিজ্ঞাসা করে, প্রথমে কি দেখেন? মানে হোটেলের রুম বয় আসে ঘর পরিষ্কার করার জন্য। অনেকক্ষণ ডাকার পরেও দরজা না খোলায় সে ম্যানেজারকে গিয়ে ডাকিয়ে আনে। তিনি সব দেখে আমাদের ইনফর্ম করেন। কিন্তু মশাই, খুনের কন্ট্যাক্ট লিস্টে আপনার নামটা দেখে কিন্তু আমরা বড্ড বিব্রত বোধ করেছি। বেনুদা সব ঘটনা বলতে তিনি বলেন, সে তো বুঝলাম, কিন্তু মিস্টার রায় সেরকম কিছু মূর্তি তো আমরা পেলাম না। কমলবাবু বলেন, হতবাক কাট্ট মশাই। বেনুদা বলে, ঘটনা ভীষণ গণ্ডগোলে মিস্টার লাহিড়ী। আমার মনে হয় রহস্যের কালো ছাওয়ায় নিরসন বেনারসে না গেলে করা মুশকিল। তবে সবটাই কিন্তু এখন আমার ওই টেলিপ্যাথি। বাড়ি ফিরে আসার পর কমলবাবু বলেন, মানে মশাই, তখন কত করে আপনাকে বললাম যে কেসটা আমরা নিয়ে নিই, কিন্তু আপনি তো না করে বসে আছেন। রসন না পেলে নাকি আপনার নাকি কেস মানে হাত দেওয়ার ইচ্ছেই থাকে না। দেখুন কি একটা বিপদ ঘটে গেল। বেনুদার চেয়ারে চুপ করে বসে কি যেন ভেবে চলেছে। এবারে সে বলে, আচ্ছা কমলবাবু, আপনাকে যদি আমি বলি আজ রাতেই বেনারসে যাওয়ার ট্রেন আছে আমাদের, আপনি যাবেন? কমলবাবু দন্তবিকশিত হাসি হেসে বলেন, আমাকে আন্ডার এস্টিমেট করবেন না বেনুবাবু। আপনি খালি সময়টা আমাকে বলে দিন, তারপর দেখুন আমি এই এই লেখক কি করতে পারি। কেসটায় যে রিস্ক আছে সেটা আপনাকে বলে দিতে হয় না কমলবাবু। তাও জিজ্ঞাসা করছি, ভয় পেয়ে পিছিয়ে আসবেন না তো? কমলবাবু এবার বেনুদার পাশের সোফায় বসে নিজের বাইসেপ দেখিয়ে বলেন, মানে মশাই, এই ত্রিমূর্তি যেখানে, ভয় নেই সেখানে, তবে ওই অস্ত্র দুটো কিন্তু সঙ্গে নেবেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, একটা তো রিভলভার, কিন্তু আরেকটা কিসের অস্ত্র কমলবাবু? কমলবাবু নিজের ডান হাতের তর্জনী নিজের মাথায় ঠেকিয়ে বলেন, এই তোমার দাদার মগজাস্ত্র। কি হলো কমলবাবু, পিছিয়ে পড়ছেন কেন? মানে আর কি বলবো বলতো ভাইয়া, 500 মিটার রাস্তা যদি এই নিজের ভারী লাগেজগুলো টানতে টানতে নিয়ে আসতে হয়, তাহলে আর কি অবস্থাটা হয় বুঝতে পারছো? হ্যাঁ। বেনুদা এবার কমলবাবুর দিকে পেছন ফিরে বলে, সকাল 10টা থেকে গোদলিয়া চকে গাড়ি চলাচল বন্ধ, তাই পায়ে হেঁটে যাওয়া ছাড়া এখন কোনো উপায় নেই কমলবাবু।
তাময় আমাদের বিশ্রাম স্থলটা কোথায়? ওই যে গোধূলীয় চোখের বাম পাশের বাঁশ ফটকের গলির ভেতর। ভায়া পরেশ, এবারে কি মানে শুধুই বাঁশ? আমি হেসে বলি, অগত্যা। হোটেলে নিজেদের রুমে ঢোকার পরই বেনুদা বলে, পাশে তোরা বরঞ্চ আশপাশটা ঘুরে দেখ, আমি একবার থানা থেকে ঘুরে আসি। আমরা কিছু বলতে যাব তার আগেই বেনুদা প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কমলবাবু আমাকে বলেন, ভায়া ভায়া পরেশ, আশেপাশে মানে কি আছে তা কি তোমার মানে জানা আছে? গ্রিন লস্যির দোকান থেকে লস্যি পান করে আমরা সিধে চলে যাই মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। তারপর সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে মালাই টোস্ট খেয়ে সোজা চলে যাই দশাশ্বমেধ ঘাটে। এত মানুষের সমাগম যে হতে পারে আমরা ভাবতেও পারি না। কমলবাবু ঘাটের সিঁড়িতে বসে বলেন, মানে এ তো দেখছি ভায়া দক্ষিণ ভারতে মানুষের সংখ্যা এই বাঙালির তুলনায় অনেকটাই বেশি। বাঙালি কি এই এক্সপ্লোর করতে কি ভুলে গেল নাকি? সত্যি ঠিকই বলেছেন কমলবাবু, আমিও খুব বেশি বাঙালি তো চোখে পড়ছে না। সেখানে বসে 2 কাপ চা পান করে আমরা চলে আসি হোটেলে। সেখানে ফ্রেশ হয়ে অপেক্ষা করতে থাকি বেনুদার আসার। অবশেষে দুপুর 2টোয় বেনুদা ফিরতে আমরা লাঞ্চ শেষ করি। এরপর অবশ্যই আর বেরোনো হয়নি। আমি একবার বেনুদাকে থানায় কি হলো সেটা জিজ্ঞাসা করেছিলাম বটেই, কিন্তু সে তার লাল ডায়েরি নিয়ে এতটাই ব্যস্ত যে তা আমার প্রশ্নের কোনো উত্তর সে দেয়নি। বিকালের দিকে কমলবাবু দিবানিদ্র থেকে ওঠার পর আমরা 3 জন বেরিয়ে পড়ি বাবা বিশ্বনাথের দর্শন করতে। সত্যি এত সুন্দর মন্দিরের গঠন আর পরিষ্কার পরিচ্ছন্ন যে তাক লেগে যেতে হয়। তবে এরই মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে। কমলবাবুর মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই এক হনুমান এসে তার পুজোর থালা থেকে মিষ্টির বাক্স তুলে নিয়ে গেছে। এতে ভদ্রলোক প্রথমে একটু বিরক্ত হয়েছেন বটে, পরে অবশ্য বেনুদার যুক্তির কাছে নিজের মনকে শান্ত করতে পারেছেন। খালি একবার আমাকে বলেন, ভায়া পরেশ, এ মনে হয় হনুমানজির খিদে পেয়েছিল। কি বলো? হতেও পারে। পুজো দিতে আমাদের প্রায় সন্ধে 7টা হয়ে গেল। তারপর মন্দিরের আলোর প্রদর্শনী দেখে আমরা বেনুদার কথায় সিধে চলে আসি দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। কি দেখিলাম মশাই, জন্ম জন্মান্তরও ভুলিব না। নিজের বুকে হাত দিয়ে বলে ওঠেন কমলবাবু। বেনুদা ঘাটের সিঁড়িতে নাবতে নাবতে বলে, যাতে না ভোলেন তার জন্যই তো এখানে নিয়ে আসা কমলবাবু। কিন্তু এরপর যে মহাবিপদ আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা কে জানত। বেনুদা আর কিছু বলতে যাবে অমনি ভিড়ের মধ্যে থেকে একজন সজোরে এসে বেনুদাকে ধাক্কা মেরে সিঁড়ি ভিড়ের মধ্যে মিশে যায়। বেনুদা ধাক্কার বেগ সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে থাকে গঙ্গা বক্ষের দিকে। আমি একবার আততায়ীকে ধরার চেষ্টা করলাম বটে, কিন্তু ভিড়ের পরিমাণ এতটাই বেশি ছিল আমি তাকে ধরতে পারলাম না। ফিরে আসতে দেখে কমলবাবু আর আশেপাশের কিছু মানুষ মিলে বেনুদাকে তুলে ধরছেন। আমি তার কাছে আসতে বেনুদা আমাকে বলে, কিরে, ধরতে পারলি নাকি? আমি বলি, না বেনুদা, ভিড়ের মধ্যে মিশে গেছে, কিন্তু তুমি? আমার কিচ্ছু হয়নি। এই হাতটা একটু চোট লেগেছে। কমলবাবু বলেন, এই কে মারল ধাক্কা সেটা লক্ষ্য করেছেন নাকি? বেনুদা হেসে বলে, বুঝতে পারলেন না কমলবাবু? দস্যু রত্নাকর শুনতে পেয়েছে রাম নামের জয়ধ্বনি।
ডাক্তার দেখাতে তিনি বেনুদার হাতে ব্যান্ডেজ করে দেন। বেনুদা একেবারে এখন গম্ভীর, ওর মুখ দিয়ে একটাও শব্দ বেরোচ্ছে না। হোটেল রুমের বিছানায় হেলান দেওয়ার সময় কমলবাবু বলে ওঠেন, আরে বেনুবাবু, এই আপনার জ্যাকেটের পকেটে ওটা কি? বেনুদা ডান হাতে তার বাম পকেটের জ্যাকেটের পকেট থেকে এক টুকরো কাগজ বার করে দেখে, তারপর সেটা ওর হাতে তুলে দেয়। আমি ওকে মেরে দেখি তাতে লেখা, ঘরে ফিরে যাও গোপাল, নাহলে মৃত্যু অবধারিত। আমি বলি, তাহলে বেনুদা এখন কি করবে? বেনুদা মাথায় হাত রেখে বলে, তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস কি? কি বলতো? কথাটা লেখা হয়েছে কিন্তু বাংলায়, অর্থাৎ যিনি লেখাটি পাঠিয়েছেন তিনি নয় বাঙালি, আর না হলে বাংলা ভাষার সঙ্গে একটা সম্পর্ক তার কোনোভাবে জড়িত হয়ে আছে। তারপর চুপচাপ কিছুক্ষণ থেকে বেনুদা বলে, তোরা খাওয়া দাওয়া করে শুয়ে পড় পাশে, কাল অনেক কাজ পড়ে আছে রে ভাই। সকালে ঘুমটা ভাঙলো কলিং বেলের আওয়াজে। বেনুদা অনেক আগে ঘুম থেকে উঠে পড়ায় সেই এগিয়ে গিয়ে দরজাটা খোলে। এদিকে আমি আর কমলবাবু ইতিমধ্যেই বিছানায় উঠে বসে আছি। কিন্তু কে জানত যে কাল রাতের হারহিম করা ঘটনার রেশের জের এখনো শেষ হয়নি। বেনুদা হোটেল রুমের দরজা খুলতেই এক সন্ধ্যায় দস্যু বেনুদার মাথায় বন্দুক তাক করে ঘরের ভেতর ঢুকে আসে। কিন্তু অবাক লাগলো এটা দেখে যে বেনুদা একেবারে নির্বিকার, বাধ্য শিশুর মতন চেয়ারে এসে বসে পড়ে। এরপর যেটা ঘটে সেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ আমাদের চমকে দিয়ে দরজার বাইরে থেকে শোনা গেল এক গম্ভীর কণ্ঠস্বর, খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে? কবিতাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে প্রবেশ করলেন এক অবাঙালি ভদ্রলোক। তার পরনে সাদা ধুতি, পাঞ্জাবি, মাথার চুল ব্যাকব্রাশ, আর হাতে একটা ছোট্ট পুতুল। ভদ্রলোক একবার আমার আর একবার কমলবাবুর দিকে চেয়ে সামান্য হাসেন, তারপর বেনুদার দিকে, ঠিক বেনুদার ঠিক উল্টো দিকে চেয়ারে গিয়ে ভদ্রলোক হেলান দিয়ে বসেন। ভদ্রলোক একইভাবে পুতুলের মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, ভালোবাসা বিশাল জিনিস আছে মিস্টার রে। আপনি ভালোবেসেছেন কাউকে? বেনুদা হাসি মুখে বলে, আমার ভালোবাসা সতসার সঙ্গে পেরে লাল বাবু, তাই যার মধ্যে সৎ দেখতে পাই তাকেই ভালোবাসা দিতে ইচ্ছা করে। সাবাস! তাহলে আপনার সাথে আমার জমবে ভালোই, কি বলেন মিস্টার রে? সেটা নির্ভর করছে আপনার কাজের কতটা সততা আছে প্যারেলাল বাবু। ও তো সাজ বাত আছে, তবে কি জানেন, আমি বাবা বিশ্বনাথের সেবাইতে আছি। যেটা করি সেটা মন থেকেই করি মিস্টার রে। আমার ধর্ম আর কর্ম, আমার धर्म और कर्म में कुछ फर्क नहीं है। जो भी करता है एकदम दिल से। हाँ, বুঝেছেন মিস্টার রে? বুঝলাম। এবার বলুন তো আমার কাছে আসার কারণটা কি? আপনি হলেন বিখ্যাত ডিটেকটিভ, মানে যাকে বাংলায় বলে গোয়েন্দা। বানারসে এলেন আর আমি আপনার আরে কাকা বাবুর দর্শন করব না? এটা কি কখনো হতে পারে? এই বলে ভদ্রলোক
কমলবাবুর দিকে তাকান। কমলবাবু হকচকিয়ে বলেন, আমিও অতি সামান্য। আরে কাকা বাবু, আপনি সামান্য হবেন কেন? আপনি তো ভালো অভিনয় ভি করতে পারেন, হ্যাঁ? দেখতে তো পাচ্ছি। এটা উম, তা আমাকে একটু করে দেখাবেন নাকি? তবে তার আগে বেনুবাবুর সাথে কিছু বাত আমি করিনি। এই বলে ভদ্রলোক বেণুদার দিকে ফিরে বলে, আহ মিস্টার রে, আপনি কেন আমার পিছনে লেগে গেছেন বলেন তো? অপরাধীকে ধরাটাই তো আমার কাজ, মিস্টার সিং। আরে ওসব ছাড়েন তো। এই অপরাধী অপরাধী এসব খেলা ওই ছোটবেলাতেই হয়। বড় বেলায় ওসব অপরাধী অপরাধী হয় না। আরে পেটটা ভি তো চালাতে হবে মিস্টার রে। ও তো আর আপনার অপরাধ, আপনার সততা এসব তো বুঝবে না। আপনি অপরাধ দেখাবেন, ঠেঙ্গা দেখাবে, বুঝলেন না? আমি যেটা ভি করি আমার ফ্যামিলির জন্য করি মিস্টার রায়। তাই অযথা এসব করে আমার মাথাটা খারাপ করবেন না। বরঞ্চ এটা দিচ্ছি, আপনি এটা রাখেন। এই বলে ভদ্রলোক তার হাতে থাকা পুতুলটা বেণুদার হাতে দেয়। বেণুদা বলে, আমি কি বাচ্চা ছেলে নাকি? এটা নিয়ে আমি কি করব প্যারালাল বাবু? আরে মশাই, আপনি বাচ্চা ছেলে হতে যাবেন কেন? আপনি এত বড় মানুষ আছেন। আপনি বাচ্চা হবেন? বাচ্চা তো আমি আছি। আমি ফেন আছি আপনার। আপনার সাথে দেখা করতে এখানে চলে এলাম। ছাড়ুন সব বাদ, আসল কোথাতে আসি। ওর ভেতর 4টে হিরে আছে। আরে মজা করেন? ফালতু ফালতু আমার পিছনে লেগে আছে। বেনারসে এসছেন, ভালো লস্যি খান, বাবা বিশ্বনাথের দর্শন করেন, পূজা দেন, আশেপাশে সাইড সিন ঘোরেন। আরে টুরিস্ট হিসাবে ঘোরেন, বেশি গোয়েন্দা গোয়েন্দা এসব ভুলে যান। হিরে আছে, যা পাবেন আপনি সারাটা জীবন বসে খাবেন। ফালতু মেয়ে আমাকে ডিস্টার্ব করতে আসছেন মিস্টার রে। বেণুদা পুতুলটা প্যারালাল বাবুর দিকে ছুঁড়ে ফেলে বলে, কনিষ্কের কাটা মাথা আমি নিয়েই ছাড়বো মিস্টার সিং। ভারতের ইতিহাস এই আপনাদের মতন দালালদের হাতে বেছে দিতে দেব না। বেশ, আপনি বাঁচাতে পারলে বাঁচান। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। এরপর কমলবাবুর দিকে প্যারালাল ফিরে বলেন, আরে কাকা বাবু, আপনার সাথে আমার প্রথমবার দেখা হলো। একটা গান শোনাবেন না? কমলবাবু বোকার মতন হেসে বলেন, এই এই মানে আমি তো গানটা ঠিক পারেন না? তাই তো, আপনি তো লেখক মানুষ আছে, লেখালেখি কি সব করেন না? ওই হ্যাঁ মানে ওই আর কি। বেশ, তাহলে একটা কবিতা তো শোনান। এ কবিতা? হ্যাঁ, মনে পড়লে বলেন, নালে বন্দুকের ডোগা মাথায় পড়লে না গোটা গোটা কবিতা ঝরে ঝরে মনে পড়ে যাবে কাকা বাবু। বেণুদা কিছু বলতে যাবে, তার আগেই দস্যুটা বন্দুকটা বেণুদার দিকে তাক করে দাঁড়ায়। প্যারালাল বলেন, আচ্ছা ছাড়েন ছাড়েন, আপনি বরঞ্চ এই পুতুলটা রাখেন। আপনার ওই বন্ধু, ফ্রেন্ড বেনু বাবু তো এই পুতুল নেবেন না। আপনি রাখেন আর একটা কাম করেন,
বেনু বাবুকে একটু বুঝান, কার সাথে পাঙ্গা নিচ্ছেন সেটা ওনাকে মনে করিয়ে দিন কাকা বাবু। সময় বড় খারাপ যাচ্ছে, কখন কার সাথে কি ঘটে যাবে সেটা কেউই জানে না। প্যারেলাল চলে যাওয়ার সময় বেনুদা তাকে প্রশ্ন করে, প্যারালাল বাবু, যাওয়ার আগে আমাকে একটা কথা বলে যাবেন? প্যারেলাল বেনুদার দিকে ফিরে বলেন, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নই মিস্টার রায়। আমি জানি, তাও এত বড় যখন একটা উপকার করলেন তখন শেষেই বা এটা বাকি রাখেন কেন? প্যারেলাল এবার বেনুদার দিকে ফিরে একটা বিদ্রুপাত্মক হাসি হেসে বলেন, আমার মনটা জাস্ট লাইক এ বাচ্চা শিশু আছে, লিটল বয়। বেশ, আপনি বলেন। বেনুদা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে, অমিয়বাবুকে আপনি হত্যা করলেন কেন? বেনুদার কথা শুনে ভদ্রলোক জোরে জোরে হাসতে থাকেন। তারপর বলেন, ওসব ছোট মোটো কাম আমি করি না মিস্টার রে, তার জন্য বিভাসী কাফি আছে। এই বলে প্যারেলাল হাসতে হাসতে রুমের বাইরে বেরিয়ে যান। ভদ্রলোক চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই বেনুদা পুতুলটা নিয়ে হোটেলের জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কমলবাবু বলেন, মানে এই বিভাস মানে মশাই সেই? বেনুদা গম্ভীর গলায় বলে, আপনি ঠিকই ধরেছেন কমলবাবু, প্যারেলাল আমাদের ক্লু দিয়েছিল, কিন্তু আমরা... আমি বলি, এবার কি করবে বেনুদা? যার খুঁজে তুমি এলে সেই তো তোমাকে ধরা দিয়ে গেল। বেনুদা আবারও চেয়ারে এসে বসে বলে, অত দূর এখনো ভাবেনি রে পারছে। তবে কি জানিস তো, বেনুরাই কোনো কিছু শেষ না দেখে ছাড়ে না, সেটা তো খুব ভালো করে তুই জানিস। শত্রুতা যতই বড় হোক না কেন, মগজাস্ত্রে খেলা ততই বাড়বে কিন্তু পার্শ্বে। কি বলিস? কমলবাবু বলেন, কিন্তু বেনুবাবু ওই পুতুলটা? ওটাকে ভুলে যান কমলবাবু, আপাতত মূর্তিটা উদ্ধার করতে হবে যে। আমি বলি, কিভাবে করবে কিছু ঠিক করলে নাকি? সেটা সময় হলেই জানতে পারবি। তবে আজ রাতেই আমাদের বেনারস ছাড়তে হবে, তোরা প্রস্তুত থাকিস। এরপর বেনুদা একেবারে চুপ করে যায়। এই তৃষাতুর শেষে পৌঁছনে এসে আমার গৃহের কাছে। বাড়ির কাছে কোথায় আছেন কমলবাবু? বাড়ির ভেতরেই তো আছেন। মানে সেটা অবশ্য ঠিকই বলেছ ভাইয়া। আমি আর কমলবাবু সোফার ওপর বসে গল্প করছিলাম। এদিকে বেনুদা আমাদের সামনে জানলার সামনে দাঁড়িয়ে সিগারেটে ধোঁয়া টানছে। আমি বেনুদাকে বলি, আচ্ছা বেনুদা, এত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও তুমি বেনারস থেকে চলে এলে কেন বলো তো? বেনুদা একবার আমার দিকে অবাক হয়ে তাকায়, তারপর হেসে বলে, হুম প্রয়োজন শেষ হয়ে গেছে রে, বুঝলি, তাই চলে আসতে হলো। মানে মশাই এসব কি বলছেন বলুন তো? মূর্তি তো পাওয়াই গেল না, আর তার আগেই তো আমরা ফিরে এলাম। বেনুদা এবার আমাদের সামনে চেয়ারে এসে বসে বলে, মূর্তিটা পেলাম না, সেটা আপনাকে কে বলল বলুন তো? মানে মূর্তিটা পেয়েছেন? তার আগে আপনারা বলুন তো, কনিষ্কের মাথার যে সত্যি বর্তমানে, সেটা কে বলল? আমি বলি, না সেটা কেউ বলেননি বটে, কিন্তু... কোনো কিন্তু নয় রে পার্শ্বে, এটাও তো হতে পারত রাজা কনিষ্কের মূর্তি স্বয়ং কনিষ্ক, কিংবা বলতে পারিস ওনার কোনো উর্তশ্রী বা কোনো শত্রুপক্ষ দ্বিখণ্ডিত করেছে, তার মাথাটা আগেই ভেঙে ফেলা হয়েছে। কমলবাবু বলেন, মানে আপনার কথা মেনে নিচ্ছি বেনুবাবু, কিন্তু অমিয়বাবু যে বললেন উড়িষ্যা থেকে উনি ওদের ধরে নিয়ে এসছেন।
উনি একেবারে ঠিকই বলেছেন কমলবাবু। ঠিকই বলেছেন। আবার বলছেন কে বলল? বিষয়টা বড্ড কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যদি একটু সোজা করে বলতেন। খুলে আমি বলে দেব কমলবাবু, কিন্তু অবাক লাগে এই ভেবে যে আপনি একজন বিখ্যাত গোয়েন্দা লেখক, তা সত্ত্বেও আপনি ব্যাপারটা ধরতে পারছেন না। এরপর বেনুদা আমাদের সামনে পায়চারি করতে করতে বলা শুরু করে। অমিয়বাবু প্রথমে আমার কাছে আসেন কনিষ্কের কাটা মাথা নিয়ে। ওনার বিশ্বাস এটাই সেই ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া কনিষ্কের মাথা। তার জন্য উনি এটা পরীক্ষা করতে ওনার বন্ধুর কাছে দেন। কিন্তু মুশকিল হলো, ভদ্রলোক কিছু করার আগেই পেয়ারেলালের দস্যুর হাতে নিহত হন এবং তার কাছে থাকা শিলাটা চুরি করে নেয় ওই প্যারেলাল। কিন্তু কিসে কিন্তু বেনুদা? কিন্তু মূর্তিটা কি আদৌ চুরি করতে পারল? আরে সেটাই তো প্রশ্ন আমাদের। বেনুদা এবার হেসে বলে, আর উত্তর হলো একেবারেই না। না। তাহলে? তাহলে আসল মূর্তি বলে কিছুই ছিল না রে পাশে। আমরা বেনারসে যাওয়ার পরেই আমি ইন্সপেক্টর লাহিড়িকে ল্যাবের টেস্টের রিপোর্টটা নিতে বলি, আর তারপরেই তাহলে প্যারেলাল? ওর কাছে যেটা ছিল সেটা পুরাতন মূর্তি বটে, কিন্তু সেটা একদম সামান্য একটা মূর্তি, ওটা কিছু ব্যাপারই নয়। তাই ওটাকে খুঁজে বার করার দায়িত্ব থেকে আমি সরে যাই। প্যারেলাল তারপরে এসেও আমাদের শাসিয়েছে ঠিকই, কিন্তু আমি তো জানি যতই আমাকে বোকা বানাবার বা ভয় দেখাবার চেষ্টা করুক না কেন, আসল মূর্তি কিন্তু উনি পাবেন না। আমি আবারও বলি, কিন্তু অমেয়বাবু হত্যার শাস্তি তো দেওয়া হলো না বেনুদা। বেনুদা হেসে বলে, কে বললো দেওয়া হয়নি? দিয়েছ? তোরা হয়তো লক্ষ্য করিস নি রে পার্শ্বে। যখন প্যারেলাল আমার সাথে দেখা করতে আসেন, তখন আমি সুযোগ বসে মোবাইলটা রেকর্ড করে আমার বুক পকেটে ওটা রেখে দিই, তাই সমস্ত বিষয়টা ভিডিও রেকর্ডিং হয়ে যায়। কমলবাবু বলেন, কিন্তু তাতে কি হবে মশাই? বেনুদা এবার কমলবাবুর দিকে ফিরে বলে, আমাকে বেআইনি হিরে দেওয়ার ঘটনাটাও কিন্তু রেকর্ড হয়েছে কমলবাবু, এবং উনি যে খুন হয়েছেন এবং খুন করেছে যে পেয়ারেলাল সেটাও রেকর্ড হয়েছে। বাকিটা পুলিশ বুঝে নেবে। এই লাজবাব মশাই, সত্যি আপনি এই যুগ যুগ যেও। এরপর কমলবাবু কিছুক্ষণ চুপ থেকে বলেন, কিন্তু আপনাকে না বলে একটা অন্যায় কাজ কিন্তু আমি করে ফেলেছি বেনুবাবু। বেনুদা চেয়ারে এসে বসে বলে, কি কাজ? মানে আপনি যে পুতুলটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আমি পরে সেটা করিয়ে নিয়ে আনি এবং তার ভেতর থেকে 4টে হিরে বার করে নিই। এই বলেই ভদ্রলোক তার ব্যাগের ভেতর থেকে একটা লাল খাম বার করেন আর তার ভেতর থেকে 4টে হিরে বার করে রাখেন আমাদের সামনে টি টেবিলের ওপর। আমি বলি, কিন্তু এসব কি করে করলেন কমলবাবু? কমলবাবু হেসে বলেন, সবই ভাইয়া ওই তোমার দাদার শিক্ষা, সৎ পথে অর্থ লাভ। এরপর বেনুদার দিকে ফিরে বলেন, মানে এগুলো কি নেওয়া ঠিক হলো বেনুবাবু? বেনুদা সিগারেটে ধরিয়ে বলেন, অনেকদিন একটা ইচ্ছা ছিল কমলবাবু, নেপাল ঘুরতে যাবার। এবার ভাবছি সেটা আপনার দয়াতে পূর্ণ হয়েই যাবে, কি বলেন? কমলবাবু এবার সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেন, এবারে তাহলে মশাই এই নেপালের ন্যায় বিচার হয়েই যাবে, কি বলেন? বেনুদা হেসে বলে, তথাস্তু। এতক্ষণ আপনারা শুনছিলেন সোমনাথ ব্যানার্জির কলমে বেনুদা সিরিজের একটা নতুন কাহিনী, কনিষ্কের কাটা মুন্ডু। আপনাদের কেমন লাগলো শুনতে সেটা জানাতে একেবারেই ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন রহস্য আর রোমাঞ্চকে। নমস্কার।